স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি, এমনটা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপরেও জোর দেন তারেক রহমান। এখানে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি ও সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা। মানুষের যে অব্যক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সহানুভূতির বিষয়গুলো জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতো। তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন তারেক রহমান। মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় একটি দল, এমন অভিযোগ করে জামায়াত নেতারা বলছেন, পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না। অন্তর্বর্তী সরকার জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় নিয়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াত ইসলামীর সেমিনার। দলটির শীর্ষ নেতারা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি। অবশ্যই এটার আইনগত ভিত্তি দিতে হবে, এটিকে বাস্তবায়ন করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন দিতে হবে। আমাদের এই দাবি আদায় করা, অর্থাৎ জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং সেটা অনুযায়ী ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য। তারা প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত্য কমিশন এত দীর্ঘ আলোচনা কেন? তাদের মতে, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। এই জুলাই ঘোষণাপত্র এইটা কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই, অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে। জুলাই সনদের মধ্যে এই যারা রয়েছেন ঐক্যমত কমিশনের, আমি সম্পূর্ণ তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন। জামায়াত নেতারা অভিযোগ করেন, জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তারাও জাতির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। তুলে ধরেন পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতাও। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান। বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না, তারা পিআরও বোঝে না। ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়া না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সেমিনারে। এই জুলাই সনদ ছাড়া। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন,
সব রাজনৈতিক দল গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে একমত হলে সেটা পরে দেখার বিষয়। এখন যে নির্বাচনী ব্যবস্থা আছে তার ভিত্তিতেই কাজ চলছে। এ সময় সিলেটের পাথর লুট প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, হয় প্রশাসনের যোগসাজশ ছিল, অথবা নীরবতা ছিল, অথবা অত ঝুঁকি নিতে পারছিলেন না তারা। সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। নির্বাচনের সময় আরও বেশি সেনাবাহিনী প্রয়োজন হলে মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের কমিশনের সাথে সাক্ষাৎ করে এসে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিসের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে তা ইসির কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ের কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না ভোটের বিষয়ে তাদের দল প্রস্তাব করেনি, না ভোটও বিএনপির দাবির ভিত্তিতে হয়নি, কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশে করা হয়েছে বলে জানান তিনি। আসন ভাগাভাগি নিয়ে এখনও দলের ভিতরে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। বলেন, এই মামলায় 81 সাক্ষীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তবে কবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। জুলাই আন্দোলনে দেশজুড়ে সংগঠিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার বিচার কাজ চলছে। চতুর্থ দিনে 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন মোট 9 জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত উত্তরার এক সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। এছাড়া খুলনার আরেক সাক্ষী তুলে ধরেন হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল। তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী, উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার 81 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিন রামপুরার একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে 1 সপ্তাহের সময় দেয় ট্রাইব্যুনাল। এছাড়া কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের আলাদা ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় দেয়া হয়েছে। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় 15 আসামিকে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে আগুনে পুড়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। আহত হয়েছে অন্তত 2 জন কর্মী। এ সময় কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে জানা যায়নি আগুন লাগার কারণ। ইউরেকা ফিলিং স্টেশনে হঠাৎ বিস্ফোরণ, এরপর ছড়িয়ে পড়ে আগুন। মহাখালী রেলগেটের কাছে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে সন্ধ্যা 7:15টার দিকে। পরে নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাদের 6টি ইউনিটের সাথে যোগ দেয় বিমান বাহিনীর 2টি ইউনিট। অক্টেনের আগুন, আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। এবং নিয়ন্ত্রণের কারণে আশেপাশের যে ভবনগুলো আছে এবং যে পেট্রোল পাম্পের আর অন্য অংশ সমূহ আছে, আমরা খুব সহজে এগুলা সেভ করতে সক্ষম হয়েছি।
আগুনে পুড়ে গেছে একটি তেলবাহী ট্যাঙ্কার। ওই ফিলিং স্টেশনের পাশে ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এ সময় ফিলিং স্টেশনের সামনে দিয়ে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটের পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের একপাশেও যান চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মহাখালী ইউরেকা ফিলিং স্টেশনে আগুন নিভেছে। সেখানকার ক্ষয়ক্ষতির বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেছে কিনা? ফায়ার সার্ভিস এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে সেটি জানাবেন আমাদেরকে। সেই সাথে আগুন লাগার কারণ আসলে এখনো পর্যন্ত জানা গেছে কিনা সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে তেলবাহী ট্যাঙ্কারটি রয়েছে, এই গাড়িটিতেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। আমরা এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার স্পষ্ট কারণটি তারা আমাদের জানাননি। তবে এখানে যারা কর্মীরা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি যে আগুনটি ঠিক কিভাবে এখানে সূত্রপাত হলো। আমাদেরকে বলছেন যে এই যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাড়ি কাজ করছিল, ধারণা করছেন যে গাড়ির ইঞ্জিন থেকে কোনো একটি ফুলকি থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। এই ফিলিং স্টেশনটিতে আসলে তেল এবং গ্যাস দুই ধরনের জ্বালানি এখানে থাকে, কিন্তু সৌভাগ্য যে সেখানে গাড়িটিতে যখন আগুনের কুণ্ডলী কিন্তু ছড়িয়ে পড়ে। এখানে আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেই স্থাপনাগুলো কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি ছিল, কিন্তু যখন আগুনটি এখানে সূত্রপাত হয় তার কিছু সময় 10 মিনিটের মধ্যেই আমরা এখানে জানতে পেরেছি যে বিমান বাহিনীর 2টি ইউনিট কাজ শুরু করে, যেহেতু ফায়ার সার্ভিস যানজটের কারণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ শুরু করে, যেহেতু ফায়ার সার্ভিস যানজটের কারণে 7:45 দিকে ঘটনাস্থলে আসে এবং তারা একটি তেলের আগুন নির্বাপনের তাদের যে একটি অত্যাধুনিক পদ্ধতি ফোম ব্যবহার করার মাধ্যমে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যে আগুনটি তারা যেটি বলেছেন যে তাদের প্রশিক্ষিত এবং দক্ষ বাহিনী থাকার কারণে তারা কিন্তু খুব স্বল্প সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন ক্ষয়ক্ষতি হিসেবে আমরা এই মুহূর্তে এই ট্যাঙ্কারটি পুড়ে যেতে দেখেছি এবং আশপাশে কিছু অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যে ফিলিং স্টেশনটির যে আসল গ্যাস সংযোগ সেটি কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে আমরা এটি ক্ষতিগ্রস্ত হয়নি। এখানে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা এখান থেকে তারা আস্তে আস্তে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের জন্য তারা কমিটি গঠন করবেন, কিন্তু এখানের আমাদের সঙ্গে কথা বলেনি। 2 জন এখানে আহত হওয়ার আমরা পেয়েছি। এই ছিল আমার কাছে এই ইউরেকা ফিলিং স্টেশন থেকে সবশেষ খবর। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রেদওয়ানুল হক যুক্ত হয়েছিলেন মহাখালী থেকে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই লিখে সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। এছাড়া 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও 2.5 লাখ মার্কিন ডলারের সেন্ট কিটসের নাগরিকত্ব গ্রহণের প্রমাণ পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল অসমাপ্ত আত্মজীবনী। 2012 সালে প্রকাশিত বইটি সম্পর্কে দাবি করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের 4টি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয় এই অসমাপ্ত আত্মজীবনী। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা 123 সদস্যের একটি দল। বিনিময়ে তারা পান সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট। দুদক জানিয়েছে এ ঘটনার তদন্তে শুরু হয়েছে গোয়েন্দা কার্যক্রম। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে।
এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবান ও তার স্ত্রী আফরোজা বেগমের অবৈধ সম্পদ অর্জন ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্য দেশের নাগরিকত্ব নেয়ার বিষয়ে হিসাব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। জনাব আহমদ আকবর সোবান তিনিও তার স্ত্রী বিদেশে যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $2,50,000 মার্কিন পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের প্রায় 69 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাউথ ইস্ট ব্যাংক PLC কর্পোরেট শাখার 68,27,65,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অজিত সরকার, DBC নিউজ, ঢাকা। গণপিটুনির শিকার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গণপিটুনির শিকার হন তিনি। পরে তাকে সেখান থেকে আটক করে পুলিশ। এরপর রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আর তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই। শনিবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না তা খতিয়ে দেখবে ঢাকা মহানগর পুলিশ। আমার হাজব্যান্ডের কোনো অভিযোগই ছিল না। সে শেখ মুজিবুর রহমানকে নাকি অনেক ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে, সে কারণেই মনে করেন যে তার মৃত্যু দিবসের দিনকে ফুল দিতে গেছে। তার সাথে এখানে অন্যায় করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, যেটি আমাদের দণ্ডবিধি আইনের 323 ধারা কভার করে, এবং তার যে রিকশা ভেঙে ফেলা হলো এটাও একটি আইনগত অপরাধ। বিজ্ঞ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম, বিজ্ঞ আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন। সিলেটে সাদা পাথর পর্যটন স্পট ও আশেপাশের এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধারে আটঘাট বেঁধে নেমেছে প্রশাসন। এ পর্যন্ত অন্তত 3.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে লুটের সাথে জড়িতদেরও। অভিযানে দেখা গেছে বিভিন্ন স্থানে ক্রাশার মিলের আঙিনা কিংবা বাসা বাড়িতে মাটি চাপা দিয়ে লতাপাতায় ঢেকে রাখা হয়েছে লুট হওয়া পাথর। কেউ বা পাথর ভাঙিয়ে চালান দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সিলেটের শালটিকরের চেঙ্গেরখাল নদীর তীরে একটি ক্রাশার মিল। মিলের সামনে মাটির স্তূপ দেখে সন্দেহ হয় যৌথ বাহিনীর। মাটি ঘেঁটে দেখা মেলে পাথরের স্তূপ। পরিমাপ করে দেখা যায় এখানেই রয়েছে 11,000 ঘনফুট পাথর। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় লুট হওয়া পাথর মজুদের সাথে জড়িত দুজনকে। জব্দকৃত পাথরগুলো সম্প্রতি সাদা পাথর থেকে লুট হওয়া বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। টানা 4 দিনের অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে 3.5 লাখ ঘনফুট পাথর। চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত 11,000 ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক। এই অভিযান অব্যাহত থাকবে। দুইজনকে এখানে আটককৃত অবস্থায় রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কোনো তথ্য তারা যদি স্যাটিসফাই করতে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর পর্যটন স্পটের পাশাপাশি জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা, বিছনাকান্দি ও লোভাছড়ার মতো সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো সংরক্ষণে প্রশাসন দীর্ঘদিন ধরেই ব্যর্থ বলে মন্তব্য করেছে পরিবেশ আইনবিদ সমিতি। 5 আগস্টের সরকার পতনের পরে যে বিষয়টা হয়েছে যে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তাদেরকে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এটা আসলে এই সুযোগেই কিন্তু একেবারে বিনা বাধায় এই কাজগুলো শুরু হয়েছে। এখন কিন্তু রাস্তা টানা সম্ভব হচ্ছে না। পর্যটন ও প্রতিবেশ রক্ষায় পাথর খেকো চক্রের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। দিনে দুপুরে তো লুট হচ্ছে, তো আপনি অভিযান পরিচালনা করে তাহলে এই অভিযানের গুরুত্ব কই থাকলো? যে অভিযানের পরিচালনা করে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, সেই অভিযান পরিচালনা করার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না, এবং আমরা মনে করি প্রশাসন এর দায় অবশ্যই নিতে হবে। এদিকে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বুধবার নির্ধারণ করেছে। প্রত্যুষ তালুকদার, DBC নিউজ, সিলেট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এ পর্যন্ত কেন্দ্রীয় ও হল পর্যায়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ১৭২ জন, জমা হয়েছে ৩৮টি। বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে সংবাদ সম্মেলনে এইসব তথ্য দেন ডাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আজ কেন্দ্রীয় পর্যায়ে ৬৪টি মনোনয়ন বিক্রি হয়েছে। এদিকে 18টি হল সংসদে 108টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা। ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 3 জন, সম্পাদক পদে 23 জন, সদস্য পদে 32 জন মনোনয়নপত্র কিনেছেন। ডাকসু নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দিন সাথী। আগামীকাল তাকে আদালতে উঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। বর্তমানে মামলাটি সিআইডি বিভাগে তদন্তাধীন রয়েছে। ক্ষোভ বাড়ছে মাইলস্টোনের বিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে। মানববন্ধন করে ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি জানানোর পরও স্কুল কর্তৃপক্ষের 72 ঘন্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়েছে পরিবারগুলো। অভিযোগ উঠেছে, স্কুল শেষে কোচিং করতে বাধ্য করা না হলেও এতগুলো শিশুর প্রাণ যেত না। 8 দফা দাবি সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করতে রবিবার দিয়াবাড়ি ক্যাম্পাসে যান বিমান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা। প্রথমে নিরাপত্তা কর্মীরা বাধা দিলেও পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। স্কুলের মিটিং রুমে অপেক্ষার পরও তাদের সাথে দেখা করেননি অধ্যক্ষ। স্মারকলিপি জমা দিতে না পেরে বাইরে এসে অভিভাবকরা তাদের দাবি তুলে ধরেন। প্রতিষ্ঠানের 2 জন শিক্ষককে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই। স্কুলের কোচিং বাণিজ্য, কয়েকজন শিক্ষিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকদের হেয় করে অপপ্রচার সহ নানা অভিযোগ তুলে ধরেন তারা। বলেন, স্কুল শেষে কোচিংয়ে আটকে না রাখলে এতগুলো শিশুর প্রাণ যেত না। খাদিজা মিসের হইলো প্রত্যেকটা মিসকে হইলো প্রেশার দেয় যেন আপনি কোচিং করান, কারণ হইলো কোচিং করাইলে যে প্রত্যেকটা বাচ্চা প্রতি উনি 500 টাকা কিন্তু কমিশন নেয়। সুকুমার টিটু শিক্ষক কেন মানববন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকাবি? সেদিন ডাইট সবগুলা কমপ্লিট করছে, ক্লাস করেছে, তাহলে আমার ছেলে মারা গেল কেন? অবশ্যই কোচিং এর কারণে ছিল, আমার ছেলে কোচিং করতো, এটা ওরা মিথ্যাচার করেছে। গত 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 36 জন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের একটি ক্লাবে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, স্থানীয় সময় রবিবার ভোরে ক্রাউন হাইটসের ব্রুকলিন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ ক্লাবে কয়েকজন দুর্বৃত্তকারী হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। প্রায় 2 দশক বিরতির পর আবারও ফিরছে জনপ্রিয় শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতা নতুন কুড়ি। দেশের 19টি অঞ্চলে চলছে প্রাথমিক বাছাই পর্ব। জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বের লক্ষ্যে এই আয়োজনকে সাজানো হয়েছে নতুনভাবে, তবে আগের চেহারায় রয়েছে মূল প্রতিযোগিতা। এবারের নতুন কুড়ি উন্মুক্ত সবার জন্য, বিচার প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। অনেক সময় পেরিয়ে গেছে, তবু কিছু স্মৃতি থেকে গেছে হৃদয়ের গহীনে। ফিরে আসছে সেই প্রিয় নাম নতুন কুড়ি, যা শুধু নাম নয়, একটি সময়, এক টুকরো শৈশব। নতুন কুড়ি কেবল একটি অনুষ্ঠান নয়, এক সাংস্কৃতিক আন্দোলনের নাম, যেখানে শুরু হয় এক একটি শিল্পীর আজীবনের পথচলা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অভিনয়, আবৃত্তি সহ 9টি বিভাগে হবে এবারের প্রতিযোগিতা। বয়সসীমা 6 থেকে 15 বছর। বিভাগীয় পর্ব পেরিয়ে আগামী 2 থেকে 6 নভেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকায়। প্রতিযোগিতা থাকলেও থাকছে না কোনো পক্ষপাত। বিচার প্রক্রিয়া হবে স্বচ্ছ, সমান সুযোগ সবার জন্য। সূচনা সঙ্গীতে এসেছে নতুনত্ব, তবে মূল চেতনা রয়েছে অপরিবর্তিত। আমরা যে গান ছিল, ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি, কিন্তু যে পুরাতন যেই আমরা নতুন আমরা করি যেটা আছে গান,
ওইটা থাকবে, ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে। গেল কয়েক বছর যে একদলীয় কালচার প্রতিষ্ঠিত ছিল সে গণ্ডি থেকে বেরিয়ে নতুন করে উন্মুক্ত থাকবে সবার জন্য। গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট, কালচারাল যে সিস্টেম, এটা একদিকে হেলে পড়েছিল। শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। এই আয়োজনে অংশ নেওয়া মানে শুধু পুরস্কার নয়, শুরু এক আজীবনের শিল্পযাত্রার। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হয়ে গেল শতাব্দী প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার হেলাচিয়া গ্রামে ইছামতি নদীতে হাজারো দর্শনার্থীর উল্লাস আর ঢাক ঢোলের তালে জমে ওঠে এই আয়োজন। মানিকগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিশাল আকৃতির বাইচের নৌকা অংশ নেয় এতে। উৎসবমুখর পরিবেশে মাঝি মোল্লাদের গানের তাল আর রঙিন বৈঠার ছন্দে নদীর বুকে ছুটে চলে নৌকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো।